সংকোচনমূলক বাজেটে চাহিদার তুলনায় বরাদ্দ বাড়েনি কৃষি ও প্রাণী সম্পদ খাতে। শস্য খাতে 10% করার পরামর্শ। করমুক্ত আয়সীমায় পরিবর্তন আসতে পারে আগামী অর্থবছর। পাহাড়ি ঢলে কুশিয়ারার 2 স্থানে বাঁধে ভাঙন। জকিগঞ্জে 10 গ্রাম প্লাবিত, আখাউড়ায় পানিবন্দী 19 গ্রামের বাসিন্দা। তিস্তার তীর রক্ষায় শত কোটি টাকা খরচেও থামছে না ভাঙন। ঈদ উদযাপনে গ্রামের বাড়ির পথে নগরবাসী। কমলাপুর রেল স্টেশনে ঘরমুখী মানুষের ভিড়। সময়মতো ছাড়ছে ট্রেন। ভোগান্তি কমাতে খুলল ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ। কেএনএফ এর ইউনিফর্ম তৈরিতে কাপড় সরবরাহকারী প্রতিষ্ঠানের খোঁজ। চট্টগ্রামের চান্দগাঁও শিল্প এলাকা থেকে গ্রেফতার 4। বৈধভাবে অর্ডার নেওয়ার দাবি। এবং যুদ্ধবন্দী বিনিময় ও নিহত সেনাদের মরদেহ হস্তান্তরে রাজি রাশিয়া ইউক্রেন। ইস্তাম্বুল বৈঠকের সিদ্ধান্ত। কিয়েভের পূর্ণ যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি নয় মস্কো। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। সংকোচনমূলক জাতীয় বাজেটে চাহিদার তুলনায় বরাদ্দ বাড়েনি কৃষি ও প্রাণী সম্পদ খাতে। চলতি অর্থ বছরের চেয়ে মাত্র 1300 কোটি টাকা বাড়িয়ে বরাদ্দ মিলেছে 39,620 কোটি, যা মোট বাজেটের 5%। অথচ শুধু শস্য খাতের বাজেট 10% করার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। দেশে খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান ও অর্থনীতির বিশাল এলাকা জুড়ে এখনও প্রধান জীবনী শক্তি কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ খাত। কিন্তু বরাবরই প্রতি বছরের জাতীয় বাজেটে প্রয়োজনের তুলনায় অনেকাংশে উপেক্ষিত থাকে খাতগুলো। পরিসংখ্যান বলছে 2011-12 অর্থ বছরে কৃষিতে জাতীয় বাজেটের মোট বরাদ্দ ছিল 10.65%। এক দশক পেরিয়ে তা বাড়েনি, উল্টো কমে চলতি অর্থ বছর বরাদ্দ ছিল 38,259 কোটি টাকা, যা মোট বাজেটের 4.84%। নানামুখী চাপ, প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে নানাভাবে সহায়তা প্রয়োজন কৃষি ও প্রাণী সম্পদ খাতে। কিন্তু প্রস্তাবিত বাজেট ঘোষণায় নামকা ওয়াস্তে 0.17% বাড়িয়ে 2025-26 অর্থ বছরে কৃষি, খাদ্য নিরাপত্তা, মৎস্য, প্রাণী সম্পদ খাতে বরাদ্দ দেওয়া হয়েছে 39,620 কোটি টাকা, যা মোট বাজেটের 5.01%। প্রিয় দেশবাসী, 2025-26 অর্থ বছরে কৃষি, খাদ্য এবং মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের জন্য মোট 39,620 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছে। অন্তর্বর্তী সরকারের দায়বদ্ধ ও চুলচেরা অর্থ বরাদ্দে সার্বিক কৃষি খাতকে আরও গুরুত্ব দেওয়ার কথা বলছেন অর্থনীতিবিদরা। বলছেন, খাদ্য নিরাপত্তায় প্রয়োজন মোট বাজেটের কমপক্ষে 10% অর্থ। কৃষি খাতে যদি বরাদ্দ বৃদ্ধি পায় এবং ভর্তুকি বৃদ্ধি পায়, স্বাভাবিকভাবেই কৃষির উৎপাদন বাড়বে, কারণ আমাদের কৃষকরা বেশি উৎসাহিত হবে, উপকরণের দাম বাড়বে এবং তাতে করে যেই কৃষির উৎপাদন যে পণ্য যেটা, সেই পণ্যের দাম কম হবে। উন্নয়নের যে পরিকল্পনা সেটাকে আরও জোরদার করতে হবে এবং সেটা একদম প্রান্তিক লেভেলে কৃষকদের জন্য আপনার মনে করেন যেমন কৃষি ঋণ, সহজ শর্তে কৃষকের ঋণ দেওয়া এবং উৎসাহিত কৃষকদেরকে সুবিধা দেওয়া, এই কাজগুলো তো আমাদেরকে অক্ষুণ্ণ রাখতে হবে। আসন্ন অর্থ বছরে প্রতিকূল পরিবেশে সহনীয় ফসল চাষ বৃদ্ধি, 52 লাখ মেট্রিক টন মাছ উৎপাদন এবং মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ভর্তুকি অব্যাহত থাকবে বলে জানানো হয় প্রস্তাবিত বাজেটে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। প্রস্তাবিত বাজেটে শুল্ক হার কমেছে নিত্য প্রয়োজনীয় পণ্যের। এর প্রভাব বাজারে কতটা পড়েছে তা জানাতে এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী অন্তরা সেন। যুক্ত হচ্ছে তার সঙ্গে। অন্তরা, গতকাল ঘোষণা করা হয়েছে 2025-26 অর্থ বছরের বাজেট। সেখানে বেশ কিছু পণ্যের কর বাড়িয়ে, শুল্ক বাড়ানো হয়েছে, আবার বেশ কিছু পণ্যের কর কিন্তু রেয়াত দেওয়া হয়েছে। আর এতেই কিন্তু দাম কমা বাড়ার তালিকায় যুক্ত হয়েছে বেশ কিছু পণ্য। এর মধ্যে রয়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের তালিকাও। জানিয়ে রাখি, বাজেটে চিনি, চাল, গম, প্যাকেটজাত দুধ, তেল সহ নিত্য প্রয়োজনীয় বেশ কয়েকটি পণ্যের কিন্তু কমানো হয়েছে শুল্ক হার। পরিশোধিত চিনির আমদানিতে কিন্তু টন প্রতি শুল্ক 500 টাকা কমানো হয়েছে, যেটি আগে ছিল 4,500 টাকা। এখন কিন্তু প্রতি টন চিনি আমদানিতে শুল্ক দিতে হবে 4,000 টাকা। তবে এই দাম বাড়া কমার প্রভাব কিন্তু এখনো পর্যন্ত কিন্তু বাজারে পড়তে শুরু করেনি। আমি সকাল থেকে কারওয়ান বাজারের দোকানগুলো ঘুরেছি, সেখানে কিন্তু আগের দামে অব্যাহত রয়েছে। চিনি গেল সপ্তাহের মতোই কিন্তু এখন 110 টাকা কেজিতেই বিক্রি হচ্ছে। চালের দামও কিন্তু একই রয়েছে, তেলের
দামও কিন্তু একই রয়েছে। এছাড়া প্যাকেটজাত তরল দুধে কিন্তু স্থানীয় পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। এক্ষেত্রে কিন্তু দুধের দাম কমার কিন্তু একটা সম্ভাবনা আছে, তবে আজ কিন্তু দোকানগুলোতে আগের দামেই কিন্তু তরল যে দুধ, প্যাকেটজাত তরল দুধ, সেটা কিন্তু আগের দামেই বিক্রি হচ্ছে। দুধের দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে। দোকানদাররা বলছেন যে তাদের কিন্তু এখনো পর্যন্ত তেমন কোনো নির্দেশনা আসেনি দাম কমানোর। আমি আরেকটু জানিয়ে রাখতে চাই যে এই যে বাজেট ঘোষণা হয়েছে, এটি কিন্তু শুল্ক হার যে বাড়ানো কমানো, এটা কিন্তু কার্যকর করা হবে 1 জুলাই থেকে। সেজন্যই কিন্তু সেই জন্যই কিন্তু এখনো পর্যন্ত দামের প্রভাব কিন্তু বাজারে পড়তে শুরু করেনি। এই ছিল আমার কাছে সর্বশেষ। কারওয়ান বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী অন্তরা সেন। শেখ হাসিনা সহ 2 জনের বিরুদ্ধে আদালত অবমাননা অভিযোগের শুনানি আজ। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি সেখানে। আফজাল, এই আদালত অবমাননার অভিযোগটি গত কিছুদিন আগেই কিন্তু ট্রাইব্যুনালের প্রসিকিউশন এনেছিলেন। শেখ হাসিনা ভারতে বসে গাইবান্ধার একজন আওয়ামী লীগ নেতার সঙ্গে টেলিফোন আলাপ করেছিলেন এবং সেই আলাপেই শেখ হাসিনা একটি কথা বলেছিলেন যে তার বিরুদ্ধে 227টি মামলা হয়েছে, তিনি এখন 227 জনকে খুন করার এখতিয়ার পেয়ে গেছেন। এই মন্তব্যের পরেই কিন্তু ট্রাইব্যুনালের প্রসিকিউশন তার বিরুদ্ধে এবং যার সঙ্গে কথা বলেছেন তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনার পরে যেটি হলো, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা এবং শহীদুল ইসলাম বকুল নামে এই আওয়ামী লীগ নেতাকে শোকজ করলেন এবং তাদের বক্তব্য 25শে মের মধ্যে আইনজীবীর মাধ্যমে অথবা সশরীরে হাজির হওয়ার জন্য বললেন। কিন্তু শেখ হাসিনা বা ওই আসামি, ওই ব্যক্তি, তারা আদালতের ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী তারা কোনো বক্তব্য জমা দেননি। এরপরে নিয়ম অনুযায়ী ট্রাইব্যুনালের প্রসিকিউশন তাদের বক্তব্য আবার চাওয়া হলো এবং 2টি গণমাধ্যমে বিজ্ঞপ্তি জারি করলেন এবং বিজ্ঞপ্তি জারির 7 দিনের মধ্যে তাদেরকে বক্তব্য দেওয়ার জন্য বা ব্যাখ্যা দেওয়ার জন্য, সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য আহ্বান জানানো হলো। কিন্তু আজকে সেই 7 দিন শেষ হলো। এখন পর্যন্ত ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছেন যে লিখিত বা কোনো ধরনের ব্যাখ্যাই শেখ হাসিনা বা ওই ব্যক্তি দেননি, যার ফলে যেটি হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে যেটি বলা হয়েছে যে আদালত অবমাননার অভিযোগ যদি কারো বিরুদ্ধে প্রমাণিত হয় তাহলে তার সাজা হচ্ছে 1 বছরের কারাদণ্ড, 5,000 টাকা জরিমানা। এবং সেই বিষয়টি হয়তো আজকে আদালতে উঠবে এবং ট্রাইব্যুনালের প্রসিকিউশন যেহেতু শেখ হাসিনা বা ওই ব্যক্তি যার সঙ্গে টেলিফোন আলাপে শেখ হাসিনা ওই বক্তব্যটি দিয়েছিলেন তাদের কেউই বক্তব্য বা কোনো ধরনের জবাব দেননি, তাদের বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করে সাজার একটি প্রার্থনা হয়তো প্রসিকিউশন চাইতে পারে আজকে। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী আফজাল হোসেন। পাহাড়ি ঢলে সিলেটে কুশিয়ারা নদীর বাঁধের 2 স্থানে ভেঙে লোকালয়ে ঢুকেছে পানি। এতে জকিগঞ্জে 10 গ্রাম প্লাবিত হয়েছে। এদিকে আকস্মিক বন্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পানিবন্দী 19 গ্রামের বাসিন্দা। গেল 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাত কমে আসায় জকিগঞ্জের পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। বাজার থেকে নেমে গেছে পানি, তবে এখনও কুশিয়ারার বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢোকায় নিম্নাঞ্চলের 10 গ্রামের রাস্তাঘাট তলিয়ে আছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্থলবন্দর সড়ক এবং ইমিগ্রেশন ভবন এলাকাতেও পানি ঢুকেছে। পানিবন্দী হয়ে পড়েছেন 19 গ্রামের বাসিন্দা। এই মুহূর্তে সিলেটের জকিগঞ্জে আছেন রিপোর্টার আমিনুল ইসলাম এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর এলাকায় আছেন উজ্জ্বল চক্রবর্তী। সরাসরি শুরুতেই যাচ্ছি আমিনুলের কাছে। আমিনুল, রয়েছে সিলেটের জকিগঞ্জ উপজেলায় এবং জকিগঞ্জ উপজেলায় গেল 24 ঘন্টায় নতুন করে আরো কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে এবং যদিও আসলে বাজার থেকে পানি নেমে গেছে কিন্তু নদ নদীর যে পানি সেটি বৃদ্ধি অব্যাহত থাকায় কুশিয়ারা নদীর পানি এখনো কিন্তু যেসব বাঁধ ভেঙে প্রবেশ করছে তার মধ্যে একটি বাঁধে আমরা এই মুহূর্তে রয়েছি। গতকাল আমরা একটি অংশ দেখেছি, আজকে রয়েছে আমরা রাড়াই নামের একটি গ্রামে এবং এই গ্রামের 2টি অংশ দিয়ে এভাবে পানি ঢুকছে, রাতে একটি অংশ ভেঙেছে। তো এই যে পানির প্রবেশ যেটি করছে প্রায় 15টির বেশি গ্রাম কিন্তু এখনো প্লাবিত এবং এই পানি বৃদ্ধি আরো যদি অব্যাহত থাকে তাহলে আরো বেশি গ্রাম প্লাবিত হয়ে পড়বে। নিম্নাঞ্চলে যেসব বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু তাদের বসত ঘরে অনেকেই কষ্ট করে রয়েছেন, অনেকে গবাদি পশু নিয়ে একটু উঁচু স্থানে চলে গিয়েছেন। তবে এখনো পর্যন্ত স্থানীয় গ্রামবাসীর যে অভিযোগ,
স্থানীয় প্রশাসন প্রতি বছরই এই যে বেড়িবাঁধটি রয়েছে সেই বেড়িবাঁধটি সংস্কারের নামে যে কাজটি করে সেটি আসলে টেকসই উন্নয়ন নয় এবং এটি আরো গুরুত্ব আরোপ করে যদি কাজ করা হতো তাহলে হয়তো এভাবে প্রতি বছর ভাঙন দেখা দিত না এবং জকিগঞ্জের মানুষের এই কষ্ট লাঘব হয়ে যেত। এটি আসলে স্থানীয় মানুষরা বলছেন। তবে স্থানীয় প্রশাসন বলছে যে এই বাঁধগুলো যখন নির্মাণ হয় তখন আসলে তদারকি করা হয়, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত থাকেন, এটি আসলে হচ্ছে তাদের দাবি। তো এই ছিল আসলে জকিগঞ্জ উপজেলার যে দুর্গত এলাকাগুলো রয়েছে যেগুলোতে এখনো প্লাবিত অংশে মানুষজন কষ্ট করছেন তার সর্বশেষ আমরা একটু যাব ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যে স্থলবন্দর রয়েছে সেখানে আমাদের সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী রয়েছেন, তিনি জানাবেন সেখানকার সর্বশেষ। উজ্জ্বল, গত কয়েকদিনের টানা বর্ষণ এবং ভারী বৃষ্টিপাতের কারণে উজান থেকে নেমে আসা ভারতীয় পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার 3টি ইউনিয়নের অন্তত 29টি গ্রাম প্লাবিত হয়েছে। প্লাবিত হওয়ার পর গত 24 ঘন্টার ব্যবধানে কিন্তু পানি নামতে শুরু করেছে বলে আমাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। গত 24 ঘন্টা ব্যবধানে 129 সেন্টিমিটার পানি কমেছে। হাওড়া নদীর যে মিটার আছে সেখান থেকে আমাদেরকে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, যার কারণে কিন্তু বাড়িঘর থেকে, ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট থেকে যে প্লাবিত হওয়া এলাকার যে বসতিগুলো আছে সেখান থেকে কিন্তু পানি নামতে শুরু করেছে বলে আমাদেরকে স্থানীয় বাসিন্দারাও নিশ্চিত করেছেন। আপনাকে জানিয়ে রেখে আমি যে এই মুহূর্তে যে ব্যবসা প্রতিষ্ঠান এবং দোকানপাটগুলো দেখাচ্ছি, গতকাল কিন্তু এগুলো পানির নিচে তলিয়েছিল, কিন্তু আজ সকালে কিন্তু সেগুলো থেকে পানি নেমে গেছে, যার কারণে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানগুলো আবারও নতুন করে খুলতে শুরু করেছে। আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম আখাউড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা, তিনি আমাদেরকে জানিয়েছেন যে 511টি পরিবারের ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রণয়ন করা হয়েছে। তাদেরকে 10 কেজি করে চাল এবং নগদ 500 টাকা করে দেওয়া হবে এবং প্রত্যেকটি এলাকায় যে ফসলের জমি, পুকুরের মাছ সহ যারা ক্ষতিগ্রস্ত কৃষক এবং জেলে পরিবারের সংখ্যাগুলো কিন্তু নিরূপণ করা হচ্ছে। সেগুলো নিরূপণ করে কিন্তু বন্যা পরবর্তী যে পুনর্বাসন কার্যক্রম সেটি শুরু করা হবে বলে আমাদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন। আখাউড়া স্থলবন্দরটি যে এলাকাটি আছে সেই এলাকার যে আমদানি রপ্তানি কার্যক্রম সেটিতে কিন্তু তেমন কোনো প্রভাব পড়েনি। যে এলাকায় পানিগুলো প্রবেশ করেছিল সেখান থেকে পানি নামতে শুরু করে স্থানীয় বাসিন্দারা কিন্তু অনেকটা স্বস্তি প্রকাশ করেছে। তো এই ছিল আমার কাছে আখাউড়া স্থলবন্দর থেকে বন্যা পরবর্তী যে কার্যক্রমের সর্বশেষ তথ্য। বন্যা এবং পানিবন্দী মানুষের খবর জানাতে সিলেট থেকে যুক্ত ছিলেন সহকর্মী আমিনুল ইসলাম এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী। সময় সংবাদ আরও থাকছে। সৌদি আরবে লাখো মুসল্লির জমায়েত মিনায় অবস্থানের মাধ্যমে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু কাল। ঐতিহাসিক যাত্রা নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সবাই। ঈদুল আজহা উদযাপনে শেকড়ের টানে রাজধানী ছাড়ছেন ঘরমুখী মানুষ। ট্রেনে ঈদ যাত্রার চতুর্থ দিনের ভোর থেকেই যাত্রী চাপ বাড়তে থাকে কমলাপুর রেল স্টেশনে। ভোর 4টায় প্রথম ট্রেন ছেড়ে যায়, এরপর সকাল 9টা পর্যন্ত বিভিন্ন গন্তব্যে একে একে ছেড়ে যায় 10টি ট্রেন। এর মধ্যে ধূমকেতু এক্সপ্রেস বাদে বাকি ট্রেনগুলো নির্ধারিত সময়ে ছেড়েছে। ভোগান্তিহীন ঈদযাত্রায় খুশি যাত্রীরা। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল, সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী মানুষের আজকে ঈদযাত্রার চতুর্থ দিনে কমলাপুর রেলওয়ে স্টেশনে সকাল থেকে আমরা একটু চাপ বেড়েছে বলা যায় এবং আমরা যতদূর জানি এখন পর্যন্ত এই স্টেশন থেকে প্রায় 15টি ট্রেন ইতিমধ্যেই তার গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে এবং প্রতিটি ট্রেনেই নির্ধারিত সময়ের মধ্যেই ছেড়ে গিয়েছে। 2-4-10 মিনিট এদিক ওদিক হয়েছে, কিন্তু শিডিউল বিপর্যয়ের যে বিষয়টি সেটি কিন্তু এখন পর্যন্ত ঘটেনি। এবং আপনারা জানেন যে আজকের দিনের নিয়ে চতুর্থ দিনের মতো কিন্তু ঈদযাত্রা শুরু হয়েছে এবং পবিত্র ঈদুল আজহা পালন করার জন্য, উদযাপন করার জন্য পরিবার পরিজনের সাথে কিন্তু ঈদ পালন করতে রাজধানী থেকে নগরবাসী ইতিমধ্যেই রাজধানী ছাড়ছেন এবং অনেকে আপনারা দেখতে পাচ্ছেন যে খুব আগে ভাগেই যাতে বাড়িতে পৌঁছতে পারেন এবং নারীর টানে, শেকড়ের টানে প্ল্যাটফর্মে কিন্তু অপেক্ষা করছেন এবং আগে ভাগেই তারা এসছেন। আমরা তাদের সাথে কিছুক্ষণ আগেও কথা বলছিলাম যে
যে কেন এসেছেন আগে ভাগে, তারা বলছেন যে যেটা দেখি যে ঈদের সময় প্রচণ্ড ভিড় ভাট্টা থাকে, কিন্তু স্টেশনে আসার পরে এবার যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কমলাপুর স্টেশনে খুব সুশৃঙ্খলভাবেই ভেতরে প্রবেশ করানো হচ্ছে টিকিট চেক করে, এবং ভেতর স্টেশনে আসার পরে কিন্তু কোনো ধরনের ভোগান্তি নেই এবং নির্ধারিত সময় ট্রেনগুলো আসছে এবং ট্রেনে উঠছেন এবং ট্রেন ছেড়েও যাচ্ছেন। সব মিলিয়ে স্বস্তি এখন পর্যন্ত। ঈদযাত্রা সকলেই সন্তুষ্ট, পরিবারের সাথে ঈদ উদযাপন করতে যাবেন সেটা খুশি, এবং এই যে ভোগান্তিহীন ঈদযাত্রাটা অব্যাহত থাকুক সেই প্রত্যাশা সকলের। সব মিলিয়ে কমলাপুর রেল স্টেশন থেকে এই ছিল এই মুহূর্তে। ঈদযাত্রার খবর জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত ছিলেন সহকর্মী রুবেল। এবার কোরবানির পশুর হাটের খবর। ঈদ সামনে রেখে রাজধানীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। এই মুহূর্তে গাবতলী হাটে আছেন সহকর্মী দিন মোহাম্মদ সাব্বির। সরাসরি যাচ্ছি তার কাছে। সাব্বির, ঈদ যত এগিয়ে আসছে একই সঙ্গে কিন্তু জমে উঠছে রাজধানীর কোরবানির পশুর হাটগুলো। এই মুহূর্তে আমি অবস্থান করছি গাবতলী পশুর হাটে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বিপুল পরিমাণ কোরবানির যে পশুগুলো রয়েছে, গরু, ছাগল, মহিষ এবং উট, দুম্বাত, সেগুলো দিয়ে ইতিমধ্যেই আসলে এই পশুর হাটগুলো সেজে উঠেছে। তুলনামূলকভাবে আসলে এই মুহূর্তে আজ আসলে কিছুটা বৈরী আবহাওয়ার কারণে ক্রেতা দর্শনার্থীদের উপস্থিতি কাঙ্ক্ষিত পরিমাণে এখানে নেই বলেই আসলে জানিয়েছেন এই হাট কর্তৃপক্ষ এবং যারা ব্যবসায়ী এবং পাইকার রয়েছেন। আমরা দেখেছি আসলে সকাল থেকেই মূলত আসলে কিছুটা বৃষ্টি থাকার কারণে ক্রেতাদের উপস্থিতি তেমন একটা লক্ষ্য করা যাচ্ছে না। তবে যারা বিক্রেতা রয়েছেন এবং এই হাটে যে পাইকাররা রয়েছেন তারা যেমনটি বলেছেন যে আসলে বিপুল পরিমাণ পশু তারা এখানে এনেছেন এবং তারা আশা প্রকাশ করেছেন যে কাঙ্ক্ষিত সময়ের মধ্যেই সেই কোরবানির পশুগুলো তারা আসলে ক্রেতাদের কাছে পৌঁছে দিতে পারবেন। এছাড়াও তারা যেমনটি বলেছেন যে সার্বিক যে নিরাপত্তা বিষয়ে এ পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সম্মুখীন তারা হননি এবং তুলনামূলকভাবে স্বাচ্ছন্দ্যেই তারা আসলে এই এবারের যে কোরবানির পশুর হাট সেই হাটে কেনাবেচা চলছে। তো এই ছিল রাজধানীর গাবতলী পশুর হাট থেকে পশু কেনাবেচার সর্বশেষ খবর। কোরবানির পশু কেনার খবরাখবর জানাতে গাবতলী হাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী দিন মোহাম্মদ সাব্বির। পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আগামীকাল। মিনায় অবস্থানের মাধ্যমে আল্লাহর পথে ঐতিহাসিক যাত্রা শুরু করবেন লাখো মুসল্লি। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সবাই। আব্দুল্লাহ তামিমের রিপোর্টে বিস্তারিত। ইসলামের অন্যতম স্তম্ভ হজ, যা পালন করতে পৃথিবীর নানা প্রান্ত থেকে লাখো মুসলমান সমবেত হন পবিত্র মক্কায়। সেখানে আজ 7 জিলহজ, কাল 8 জিলহজ মিনায় গমন, এরপর 9 জিলহজ আরাফাতে অবস্থান, 10 জিলহজ কোরবানি ও শয়তানকে পাথর নিক্ষেপ। এই ধারাবাহিকতায় হজের মূল আনুষ্ঠানিকতা চলবে। আজ হাজিরা মক্কায় অবস্থান করে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন। কেউ করছেন বাইতুল্লাহ শরীফের তাওয়াফ, কেউ খুঁজে নিচ্ছেন মিনার পথ, আবার কেউ মনোযোগী বিভিন্ন নফল ইবাদতে। হজ একটি ধৈর্য, আত্মত্যাগ ও আনুগত্যের অনুশীলন, তাই এর প্রতিটি ধাপে রয়েছে গভীর অর্থ। 7 জিলহজ মূলত প্রস্তুতির দিন হলেও এর গুরুত্ব কম নয়, কারণ কাল থেকে শুরু হবে আল্লাহর পথে এক ঐতিহাসিক যাত্রা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মূল আনুষ্ঠানিকতা বলতে আরাফাতের ময়দানে অবস্থানকে বুঝিয়েছেন, আর সেই আরাফাতের ময়দানে পৌঁছার কাজ শুরু হয় 7 জিলহজের প্রস্তুতির মাধ্যমেই। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ। সশস্ত্র গোষ্ঠী কেএনএফ এর ইউনিফর্ম উদ্ধারের ঘটনার পর এবার কাপড় সরবরাহের অভিযোগে একটি কারখানার 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে আছেন ওয়েল কম্পোজিট নিট লিমিটেড নামের কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালকও।
গত 17 মে নয়াহাট রেইনবো অ্যাপারেলস থেকে 20,300 ও এর পরের দিন একটি গোডাউন থেকে 11,785 পিস ইউনিফর্ম জব্দ করা হয়। এরপর গত 28 মে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী নূর ফ্যাশন নামের কারখানা থেকে কেএনএফ এর আরও 15,000 ইউনিফর্ম জব্দ করা হয়। পুলিশ বলছে বিভিন্ন কারখানা থেকে জব্দ হওয়া এইসব ইউনিফর্ম তৈরিতে কাপড় সরবরাহকারী প্রতিষ্ঠানের খোঁজ পাওয়া গেছে। সোমবার বিকেলে চাঁদগাঁওয়ের বাহির সিগন্যাল শিল্প এলাকায় ওয়েল কম্পোজিট নিট লিমিটেড নামের প্রতিষ্ঠানটিতে অভিযান চালায় পুলিশ। এক পর্যায়ে মালিক পক্ষের 4 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। আমরা জিজ্ঞাসাবাদ করে জানতে পারি যে তারা ওই কাপড়টা সাপ্লাই করেছে, যার জন্য ওই মামলায় তাদেরকে অ্যারেস্ট দেখানো হয়েছে। তবে প্রতিষ্ঠানটির এক ব্যবস্থাপকের দাবি বৈধভাবে বিপণন কর্মকর্তার মাধ্যমে অর্ডার নেওয়া হয়েছিল। আমাদেরকে অর্ডার করা হয়েছে এবং লিগ্যাল ওয়েতে আমরা এই পোশাকগুলো দেওয়া হয়েছে। যখন আমরা শুনছি যে এগুলো আসলে অবৈধ, তখন আমরা ভীত সন্ত্রস্ত হয়ে আমরা অস্বীকার করেছিলাম প্রথম যে না, আমরা করি না। চট্টগ্রামে গত কয়েকদিনে কেএনএফ এর 47,000-এর বেশি ইউনিফর্ম জব্দ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। ময়মনসিংহ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে 30 জনকে পুশিন করা হয়েছে। ভোর 4:30টার দিকে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের চান শিকারী সীমান্ত এলাকার বেড়া খুলে 8 জনকে জোর করে বাংলাদেশে পাঠায় বিএসএফ। পরে বিজিবি তাদের আটক করে। পরিচয় নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি। এদিকে ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া সীমান্ত দিয়ে 22 জনকে পুশিন করেছে বিএসএফ। তাদের মধ্যে 12 জন নারী, 8 জন পুরুষ এবং 2 জন শিশু। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইউক্রেনের পূর্ণ যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে রাশিয়া। বড় কোনো ধরনের অগ্রগতি ছাড়াই তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া ইউক্রেন দ্বিতীয় দফার শান্তি আলোচনা শেষ হয়েছে। তবে বন্দি বিনিময় ও মানবিক কিছু বিষয়ে অগ্রগতি হয়েছে। ইউক্রেনের পক্ষ থেকে নেতৃত্ব দেন প্রতিরক্ষা মন্ত্রী রুস্তেম উমেরভ, আর রাশিয়ার পক্ষে ছিলেন প্রেসিডেন্টের উপদেষ্টা ভ্লাদিমির মেদিনস্কি। জুনের শেষ নাগাদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে পুতিন এবং জেলেন্সকির মধ্যে সরাসরি বৈঠকের প্রস্তাব দিয়েছে ইউক্রেন। খেলার খবর। আইপিএলের প্রথম শিরোপার খোঁজে মেগা ফাইনালে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পাঞ্জাব কিংস। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে আজ রাত 8টায়। ক্যারিয়ারে প্রায় সব মেজর শিরোপা জেতা কোহলি এখনও পাননি আইপিএল জয়ের স্বাদ। বিরাট কোহলির মতো আক্ষেপ তার দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও। তারকা মহাতারকাদের ভিড়েও চ্যাম্পিয়নের তকমা জোটেনি তাদের ভাগ্যে। 3 বার ফাইনালে গিয়েও হতাশ হতে হয়েছে তাদের। এবার আহমেদাবাদে সেই স্বপ্ন পূরণের অপেক্ষায় বেঙ্গালুরু। তাদের মতো একই হাল পাঞ্জাব কিংসেরও। আইপিএলের একদম শুরু থেকে খেললেও এখনও পায়নি চ্যাম্পিয়নের তকমা। তবে আবহাওয়া রিপোর্ট বলছে এদিন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আছে বৃষ্টির আভাস। যদিও রিজার্ভ ডে থাকায় ফাইনাল ভেস্তে যাওয়ার শঙ্কা নেই। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সংকোচনমূলক বাজেটে চাহিদার তুলনায় বরাদ্দ বাড়েনি কৃষি ও প্রাণী সম্পদ খাতে। শস্য খাতে 10% করার পরামর্শ। করমুক্ত আয়সীমায় পরিবর্তন আসতে পারে আগামী অর্থবছর। পাহাড়ি ঢলে কুশিয়ারার 2 স্থানে বাঁধে ভাঙন। জকিগঞ্জে 10 গ্রাম প্লাবিত। আখাউড়ায় পানিবন্দী 19 গ্রামের বাসিন্দা। তিস্তার তীর রক্ষায় শত কোটি টাকা খরচেও থামছে না ভাঙন। এবং ঈদ উদযাপনে গ্রামের বাড়ির পথে নগরবাসী। কমলাপুর রেল স্টেশনে ঘরমুখী মানুষের ভিড়। সময় মতো ছাড়ছে ট্রেন। ভোগান্তি কমাতে খুলল ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়ের।